এই সপ্তাহে শুরু হয়ে যাচ্ছে সেরি আর নতুন মৌসুম, যেখানে শুরু হচ্ছে জেনোয়া ভার্সেস লেচের ম্যাচ দিয়ে। এরপরেই নাপোলির ম্যাচ শনিবার রাত 10:30টায় রোমা ভার্সেস বোলোনিয়া। ওই দিনের আরও একটা বিগ ম্যাচ হিসেবে সেটাকে ধরা যেতে পারে মিলান ভার্সেস ক্রোমোনিৎসি, কালিয়ারি ফিওরেন্তিনা, কোমো লাৎসিও, ইউভেন্টাস পারমা, আতালান্তা পিসা আর উদিনেসে ভেরোনা। ইন্টার মিলান সমর্থক যারা আছেন তাদের অবশ্য একটু অপেক্ষা করতে হবে। ইন্টার ভার্সেস তোরিনো মিড উইকে গেম, অর্থাৎ মঙ্গলবার রাত 12:45। এই যে সেরিয়া শুরু হয়ে যাচ্ছে, আমরা প্রিমিয়ার লিগ শুরু হতে দেখলাম, লা লিগা শুরু হতে দেখলাম। সেরিয়া একটু পিছিয়ে থাকে ঠিকই, কিন্তু সেরিয়া নিয়েও তো মানুষের ভেতর একটা ভালো আগ্রহ থাকে। ইউরোপের টপ 5 লিগের মধ্যে লাস্ট সিজন যদি আপনি চিন্তা করেন, কোনটা টাইটেল রেস লাস্ট রাউন্ড পর্যন্ত গেছে, কোনটার পয়েন্ট ডিফারেন্স 1 পয়েন্টে এসে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ভাগ হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেটা কিন্তু ছিল ইতালিয়ান সিরিয়ায়। সুতরাং আলোচনা একটু কম হলেও ওই এক্সাইটমেন্টটা আসলে সিরিয়াতে গত সিজন আমরা দেখেছি। এই সিজনে অনেকগুলো চেঞ্জ হয়েছে, অনেকে নতুন কোচ পরিবর্তন হয়েছে, নতুন নতুন প্লেয়ার এসেছে গেছে। তারপরও আমার মনে হয় সিরিয়া এইবার আরেকটু এক্সাইটমেন্ট বাড়িয়েই দেবে। যারা যারা এসছেন তাদের ভেতরে কেভিন ডি ব্রুইনে, লুকা মডরিচের নামটা বোধহয় অনেকেই নেবেন, শরীফুল হক। এই দুজন প্লেয়ার আসার পরে সেরিয়ার উন্মাদনা কি আরেকটু বাড়লো? কিন্তু একজনের বয়স 39-40 ছুঁই ছুঁই, আরেকজনের বয়স 34। দুজনই হয়তো সেরাটা ফেলে এসছেন, কিন্তু শেষ তো নয়। লুকা মডরিচ, কেভিন ডি ব্রুইনে যেই লিগে খেলছেন, আপনি বলতে পারেন গুড়িয়ে যাওয়াদের লিগ। কিন্তু যখন কেভিন ডি ব্রুইনের সঙ্গে স্কট ম্যাকটমিনের পার্টনারশিপটা আরেকটু জমে উঠতে দেখবেন, সেরিয়া নিয়ে কথাবার্তা এমনিতেই হবে। লুকা মডরিচের জন্য কথাটা একইভাবে প্রযোজ্য। দেখেন, মানে 40 বছরের কাছাকাছি বয়সে একজন প্লেয়ারকে আপনি খেলতে দেখছেন এরকম একটা প্রেস্টিজিয়াস লিগে। আপনি সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদো খেলা যদি দেখতে পারেন, অবশ্যই লুকা মডরিচের খেলা অবশ্যই এসি মিলান আপনি দেখবেন। যারা দেখার অবশ্যই দেখবেন। এবার সেরিয়ানে যথেষ্ট একটু কম হাইপ মনে হচ্ছে, কিন্তু থ্রু আউট দ্য টাইম আস্তে ধীরে সেই হাইপটা আবার আগের জায়গায় পৌঁছেই যাবে। হ্যাঁ, এই জায়গায় তো আসলে আমরা যদি দেখি যে নাপোলি, তারা লাস্ট সিজনটা চ্যাম্পিয়ন হলো। এইবারও যদি ট্রান্সফার মার্কেটের হিসাব করেন, এখন পর্যন্ত ইতালিতে সবচেয়ে অ্যাক্টিভ হচ্ছে গিয়ে নাপোলি। এই কারণে কি আপনার আর আমার প্রেডিকশনে চ্যাম্পিয়ন মিলে গেছে? আমরা একটু প্রেডিকশনগুলো দেখে নিই। যে আমার প্রেডিকশনে আমি সবার ওপরে রেখেছি নাপোলিকে। আমার 2 নম্বর জায়গাটা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক থাকবে। আমি জানি যে অনেকেই বলবেন যে এসি মিলান কিভাবে এই জায়গায় এলো। আমার ছবিটা দেখে আরো একবার আমার সকাল সকাল মন খারাপের উদ্রেক হলো। ইন্টার মিলান আর ইউভেন্টাস, এই হচ্ছে আমার 3 আর 4। নাবিল খান, আপনার কি অবস্থা প্রেডিকশনের? আমার অবস্থা যদি দেখেন, আপনার সাথে মোটামুটি আসলে মিলেছে। 1 মিলেছে নাপোলি, 2-এ আসলে আমি রেখেছি ইউভেন্টাসকে। নতুন কোচ এসেছে, নতুন নতুন বেশ কিছু সাইনিংও তারা করেছে। 2-এ ইউভেন্টাস, ইন্টার মিলান 3 নম্বরে এবং 4 নম্বরে আসলে এসি মিলান। আপনি যদি ইউভেন্টাসের কথাটাই দেখেন, নাপোলিতে কে কে এসেছে এটা নিয়ে হয়তো আমরা আরো কথা বলবো। এই জায়গাটা আপনি ইউভেন্টাসের ক্ষেত্রে আপনি যদি হিসাব করেন, লাস্ট সিজনটা তাদের ভালো যায়নি, কোচ পরিবর্তন হলো। কোচ পরিবর্তন হওয়ার পর তারা এই সিজনটা আসলে কি করছে? আপনার তো ইউভেন্টাস নিয়ে একটা সম্ভাবনা 2 নম্বরে আছেই, কিন্তু মিস্টার শরীফুল হক তার প্রেডিকশনে তিনি ইউভেন্টাসকে চ্যাম্পিয়ন করে দিচ্ছেন। এটা আসলে কি করে সম্ভব শরীফুল হক? মানে ইউভেন্টাস চ্যাম্পিয়ন্স, ওয়াই? দেখেন, এটা একটা বৃত্ত পূরণের মুহূর্ত। কারণ শেষ 6 বছরে টানা 2বার সেরিয়া কেউ জেতে নাই। স্কুদেতো জেতার রেকর্ড টানা 2বার কোনো টিমের নাই। শেষ যেবার এই রেকর্ডটা ছিল সেটা ইউভেন্টাসের ছিল। এবং সবকিছু মিলে মনে হচ্ছে রিসেন্ট ট্রান্সফার মার্কেটের অবস্থা এবং নাপোলির রিসেন্ট আপডেটের কারণে লঙ্গার রানে ইউভেন্টাসের যে টিম, ইগর তুদোর এই টিমটাকে মার্চ মাস থেকে পাচ্ছেন। একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলে এসছেন, এনাফ প্রি সিজন টাইম পাওয়া গেছে, যে পরিমাণ রিক্রুটমেন্ট হয়েছে, জনাথন ডেভিড, এদন জেরগোভা আসতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই বছরটা তুরিনের ওল্ড লেডিসদের। ইউভেন্টাসের সাইনিং গুলো যদি আমরা দেখে নিই, যে কারণে আপনার এত মানে আশা, মানে আমি জানি না। ইউভেন্টাসের আপনি ডিফেন্স একরকম, মিডফিল্ড আরেক রকম, ফ্রন্ট লাইন আরেক রকম। ফ্রন্ট লাইন নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, ফ্রন্ট লাইন ইজ ফাইন। ভ্লাহোভিচ হয়তো শেষ পর্যন্ত সেখানে থাকবেন বা থাকবেন না, তাই তো? ধরেন ভ্লাহোভিচ ধরেন থাকলেনই না, কিন্তু ইউভেন্টাসের সাইনিংগুলো আমরা একটু দেখি না, তাহলে আমাদের বোধহয় এই আলোচনায় আরেকটু সাহায্য হবে। ইউভেন্টাসের ডিফেন্সে কে খেলবে শরীফুল হক? মানে ডিফেন্স কি সলিড আছে? মিডফিল্ড কি সলিড আছে? কিসের বেসিসে আপনি চ্যাম্পিয়ন ধরছেন? ইউভেন্টাসের ডিফেন্সের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে গ্লিসন ব্রেমার ইজ ব্যাক, হি ইজ ইন ফুল ফিট ফর্ম।
গাত্তি ঠিক আছেন, কাম্বিয়াসোকে কোনোভাবে আমরা অতটা ইনভলভ দেখি নাই। প্রথম দিকে তার ইনভলভমেন্টটা মোটামুটি ছিল, কিন্তু পরের দিকে একটু কমে গিয়েছে। বাট আই থিঙ্ক কাম্বিয়াসো এই সিজনে ভালো কিছু করতে পারবেন। ডিফেন্স যেটা বেসিক্যালি ইউভেন্টাসের স্ট্রেংথের জায়গা, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন, স্পেশালি ফরওয়ার্ড লাইন। দেখেন আপনার এটা লং সিজন, এখনো ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যায় না, ইউভেন্টাস আরো কিছু সাইনিং করাবে বলে মনে হচ্ছে। ডিফেন্সে ডেফিনেটলি তাদের একটু ঘাটতি আছে আমার কাছে ধারণা, স্পেশালি রাইট ব্যাকে। কিন্তু আপনি চাইলে ওয়েসেল ম্যাকেনিকে যে কোনো রোলে খেলা দিতে পারেন, ভদ্রলোক মাশাআল্লাহ সব রোলেই খেলতে পারেন, কিন্তু সেই পর্যন্ত হয়তো যেতে হবে না। আমার ধারণা যদি ইগোর তুদোরকে বিশ্বাস করে রাখা যায়, এবং সেই বিশ্বাসটা আপাতত মনে হচ্ছে ইউভে বোর্ড রাখছে ইগোর তুদোরের উপর, সেটা হলে মোটামুটি আই থিঙ্ক মানে এখানে আপনারা আবার বলতে পারেন যে মানে আউট অফ দ্য বক্স চিন্তা, ব্যাপারটা এরকমও না। ব্যাপারটা হচ্ছে নাপোলি কখনো টানা দ্বিতীয়বার সেরিয়া জেতে নাই, এবং লাস্ট 6-7 বছরে টানা সেরিয়া জেতার কোনো রেকর্ড নাই কোনো সেরিয়া টিমের। সো আই থিঙ্ক এবার ইউভেন্টাসের বছর। এবার ইউভেন্টাসের আসলে কাদেরকে তারা দলে এনেছে সেটা যদি আমরা একটু দেখি, সেখানে নিকো গনজালেজের নাম রয়েছে, ফ্রান্সিসকো কনসেসাও তারও নাম রয়েছে, দুইজনেই আসলে উইং এ অলরেডি হচ্ছে, অ্যাটাকিং লাইনে ইয়েলদিচ, ভ্লাভিচ তারা তো ছিলেনই। ডিফেন্সে সেইখানে হচ্ছে গিয়ে 4 জন ফুটবলারকে তারা নতুন করে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোর কারার মতো নামটা মনে হয় জোনাথন ডেভিডের, যদিও ইনজুরিতে আসলে লাস্ট কয়েক বছর তাকে আমরা এই পেয়েছি এই হারিয়েছি। এই যে আমরা কনসেসাও আর গনজালেসকে দেখছি, এটা মূলত আসলে লোন ডিলগুলোকে পাকাপোক্ত করতে পেরেছে ইউভেন্টাস, আর ওই জায়গায় জাও মারিও পোর্তো থেকে এসেন, ওখানে একটা সোয়াপ ডিলের মতো হয়েছে। আমি জানি না লেফট উইং ব্যাকের পজিশনে ওখানে হয়তো কাম্বিয়াসোকে চেষ্টা করানো হতে পারে। মিডফিল্ডে একরকম সামনে আমি কোলোমুয়ানির উপর একটু ভরসা রাখছি। কনসেসাও, কোলোমুয়ানি, ইয়েলদিজ এই মিলে ফ্রন্ট লাইনটা ইউভেন্টাসের আসলে যথেষ্ট ভালো। কিন্তু আমি কেন 4-এ রেখেছি তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে ইউভেন্টাসের ডিফেন্সে একটু সংকট আছে, ইউভেন্টাসের মিডফিল্ডে নিয়মিত খেলার মতো ওই রকম মিডফিল্ডার সেভাবে নাই। ডগলাস লুইস তিনি আবার চলে যাচ্ছেন, তাকে আবার প্রিমিয়ার লিগে তিনি শিফট হয়ে যাচ্ছেন, মানে তার কাজ শেষ, ওইখানে তিনি ফ্লপ মেরে গেছেন। এরপরে আমার মনে হয় যে ইউভেন্টাসের জন্য আমি তাই 4 নম্বর জায়গাটা রেখেছি। কিন্তু আমার ফেভারিট হচ্ছে নাপোলি কেন ফেভারিট? নাপোলির ট্রান্সফার বিজনেস যদি দেখেন, তারপরে আমি জানি যে পরপর 2বার সেরিয়া জেতা, স্কুদেতো জেতা খুবই কঠিন কাজ, মোটেই সহজ কাজ না। কিন্তু নাপোলি যেখানে তাদের নোটিস করা দরকার ছিল সেই সব জায়গায় নোটিস করেছে বলে আমার বিশ্বাস। যে স্যাম বুকেমা ডিফেন্সে খেলার কথা, এবং সম্ভবত তিনি 11-এই থাকবেন। নোয়া লেং আমি জানি না তিনি কতটুকু সুযোগ পাবেন। লরেন্সো লুকাকে একটা দায়িত্ব নিতে হতে পারে, কারণ রোমেলু লুকাকু ইনজুর্ড হয়ে গেছেন, 3 মাসের মতো তিনি হয়তো থাকবেন না, এবং ওই জায়গায় একজন প্রায় 6 ফুটের উপরে, 6.5 ফুটের মতো তার উচ্চতা হবে, এইরকম একজন স্ট্রাইকার দরকার হবে আন্তোনিও কোন্তের। মারিয়ানুচ্চি আমি জানি না খুব বেশি হয়তো তার খেলার সুযোগ হবে না, কিন্তু এই যে মিলিঙ্কোভিচ সাভিচ গোলকিপার যাকে নেওয়া হয়েছে সম্ভবত তিনি স্টার্ট করবেন। মিগেল গুতিয়েরেজ জিরোনা থেকে আনা হয়েছে আরেকজন উইং ব্যাক। আন্তোনিও কোন্তের সমস্যা যেটা হয় যে যখন তার চ্যাম্পিয়ন্স লিগ এসে পড়ে আর লিগের খেলা চলতে থাকে, তখন দুটো একসাথে মেলাতে গিয়ে অনেক ঝামেলার কারণ তৈরি হয়, এটা অতীত ইতিহাস বলে। কিন্তু যখন তার সপ্তাহে একটা ম্যাচ থাকে তার দল বেটার ডেলিভার করে। কিন্তু আমি বিশ্বাস করি কোন্তে এবার এই জিনিসটা থেকে ওভারকাম করতে পারবেন। আপনার বিশ্বাস কি এরকম? আমারও আসলে তাই মনে হয় যে তাদের যেই মানে সাইনিং গুলো মনে হচ্ছে প্ল্যান করে, যেখানে যেখানে যেটা দরকার সেই জায়গাটা আসলে তিনি ফোকাস করেছেন। তবে যদি বড় একটা ধাক্কা খায় সেটা হচ্ছে লুকাকুর প্রথম হাফটা আসলে না থাকা, অলমোস্ট প্রথম হাফটা, সেই জায়গায় আপনার কে দায়িত্বটা নেবেন? ওটা একটা যেমন প্রশ্ন। ধরেন ডি ব্রুয়না আর লুকাকুর খেলা তো আমরা দেখতে চাই যে একসঙ্গে তারা আবার কেমন করেন। আবার ধরেন লুকাকু, লোবোৎকা, যদিও ওখানে এখনো কাভারেজ ক্লিয়ার ডিরেক্ট রিপ্লেসমেন্ট নাই, কিন্তু ধারণা করা হচ্ছে নাপোলি আরো 2-3 জন প্লেয়ার কিনবে। আমরা কিন্তু ম্যাকটমিনের কথা কিন্তু ভুলে যাচ্ছি। ম্যাকটমিনের কথা ভুলে যাচ্ছি, এক্স্যাক্টলি ম্যাকটমিনের কথা ভুলে গেলে আসলে শরীফুল হক নিজেও একটু রাগ করতে পারেন। আরো 2-3 জন ফুটবলার কেনার কথা নাপোলির কাছ থেকে শোনা যাচ্ছে। আন্তোনিও কোন্তে কি ব্যাপারগুলো এবার একটু পার্সোনালি নিলেন যে আমি এবার এমন একটা স্কোয়াড বানাবো যেটা ডেপথ থাকবে, যেটা আমাকে ইউরোপিয়ান কম্পিটিশন এবং ডোমেস্টিক কম্পিটিশন 2 জায়গাতেই হেল্প করবে? নাপোলিকে আমার সেকেন্ডে রাখার এটাই সবচেয়ে বড় রিজন, সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগের সমীকরণের ধাঁধা সাধারণত কন্তে মিলাতে পারেন না, এবং সেটাই মূলত একটা বড় সমস্যা হবে। এবং দ্বিতীয়ত রোমেলু লুকাকু তাদের সবচেয়ে বড় ফরওয়ার্ড, মানে লরেন্সো লুকা ডেফিনেটলি উদিনে থেকে লোনে এসছেন, তার উপর আপনি এখনই ভরসা করতে পারবেন না। কিন্তু আপনি রাসপাদোরিকে ছেড়ে দিয়েছেন আতলেতিকো মাদ্রিদের কাছে, আপনি লোনে পাঠিয়ে দিয়েছেন জিওভানি সিমিওনেকে তোরিনোতে। সো আপনার অলরেডি ফরওয়ার্ড লাইন অনেকটাই থিন হয়ে গেছে। সো আপনার একজন মাত্র ফরওয়ার্ড থাকছে,
লরেন্সো লুকা, তার মানে আপনাকে অবশ্যই সাইনিং করাতে হবে। শোনা যাচ্ছে হয়লুনের জন্য নাকি একটু কারাকারি পড়ে যেতে পারে নাপোলি এবং এসি মিলানে। আমি জানি না, ম্যানচেস্টার ইউনাইটেডে হয়তো এটা নিয়ে বেশ মানে শোরগোল ফুর্তি হতে পারে হয়লুন যদি চলে যান। কিন্তু দিন শেষে নাপোলির জন্য চ্যালেঞ্জ এটাই যে আপনার এই লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ ন্যাভিগেট করতে যেয়ে যদি প্রথম দিকে ফল খারাপ হওয়া শুরু করে, আপনার অরেলিও দি লরেন্তিস তো আর বসে থাকবেন না, তিনি তো কন্তের উপর চাপ দিবেন। কন্তেকে চাপ দিলে সেটার ফল যে ভালো হয় না সেটা আমরা মানে মনে হচ্ছিল সেরিয়া জেতার পরই হয়তো তিনি চলে যাবেন, যাননি ভালো কথা। কিন্তু নাপোলির জন্য একটু ডিফিকাল্ট সিজন ওয়েট করতে পারে। বাট দেন এগেইন মানে নাপোলিকে আমি সেকেন্ডে রেখেছি, নাপোলি চ্যাম্পিয়নও হতে পারে, ওই ড্রটা ভেঙেও ফেলতে পারে, সেটাও আমি ধারণা করতে পারি। বিকজ কেভিন ডি ব্রুয়নে আছেন, স্কট ম্যাকটমিনে আছেন, এবং ভালো কথা বলেছেন স্কট ম্যাকটমিনের কথা বলে, বিকজ এই দুইজনের পার্টনারশিপ দেখার জন্য আমি মুখিয়ে আছি বেসিক্যালি। বাট নাপোলির জন্য উড বি তাদের ডিফেন্স লাইনটা যথেষ্ট স্ট্রং, এটা একদম কোনো সন্দেহ নেই। যেই সাইনিং গুলো করিয়েছে খুবই লং টার্ম সাইনিং। নোয়ালাং ভালো করতে পারেন, পিএসভি ক্লাব ব্রুগাতে ভালোই করেছিলেন, কভারাজকেলিয়ার রিপ্লেসমেন্ট বলতে পারেন। সো ওই দিক থেকে নাপোলির জন্য ভালো সিজন ওয়েট করছে। বাট দেন এগেইন এনিথিং ক্যান হ্যাপেন। এই জায়গাটা আসলে নাপোলির সাথে গতবার যারা লিগটা জমিয়ে তুললো ইন্টার মিলান, ইনফ্যাক্ট হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও তো তারা প্রায় পেয়ে গিয়েছিল, সেখান থেকে তাদের ফিরে আসতে হয়েছে। সেই ইন্টার মিলান কিন্তু হচ্ছে আপনার ওই এইজ ফুটবলাররা তারা এবারও আছেন, সেখান থেকে আমরা খুব বেশি কিন্তু কাউকে লোনে পাঠিয়ে দেয়া, কাউকে হচ্ছে রিলিজ করে দেয়া, সেই জায়গাটা আমরা দেখিনি। এবং তাদের এখন পর্যন্ত যে সাইনিং একটু মনে হয় ধীরে চলো নীতিতেই কি তারা আসলে আগাচ্ছে ইন্টার মিলান। পিটার সুচিচ মিডফিল্ডার, তাকে ঘিরে আপনি এই যে সাইনিং গুলো তার ভেতরে সবচেয়ে বেশি একটু আশা দেখতে পারেন। লুইস এনরিকে আরেকজন, কিন্তু আমার মনে হয় পিটার সুচিচকে আমরা অনেক বেশি এইবার দেখব, যে কারণে এবার মানে নাপোলি ভার্সেস ইন্টার মিলানের ব্যাটেলটা একটু কম লোকে এক্সপেক্ট করছে বা প্রেডিক্ট করছে। তার পেছনে কারণ সম্ভবত ইন্টার মিলানের কোচ ক্রিশ্চিয়ান কিভু, যে কিভু ইন্টার মিলান একসময় খেলেছেন, তার কোচ হিসেবে, হেড কোচ হিসেবে একেবারেই তরুণ, মানে ক্লাব ওয়ার্ল্ড কাপটা পেয়েছেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে টিমের উপরে তার কোনো তেমন কোনো কন্ট্রোল নাই। লাউতারো মার্তিনেজ, তুরাম এবং লুকমানকে নিয়ে যে প্যাঁচটা লেগেছে, আমি জানি না এটার শেষটা আসলে কোন জায়গায় গিয়ে হবে। ইন্টার মিলানের মিডফিল্ড আরেকটু রিফ্রেশ করার প্রয়োজনীয়তা বোধহয় ছিল। গতবারই তো আসলে আমরা বলছিলাম এই দলটায় কিছু ফ্রেশ ফেস আসলে দরকার, যারা ইয়াং এনার্জেটিক, সেই জায়গাটা আসলে ইন্টার মিলান আমার মনে হয় না আসলে খুব একটা, এই কারণে কি আমরা কেউ ইন্টার মিলানের চ্যাম্পিয়ন ধরলাম না, সেটা একটা বড় কারণ। এবং হচ্ছে কোচের যে ইস্যুর কথা বলেন, আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখেছি ইন্টার মিলান আসলে ওইভাবে ইন্টার মিলানকে দেখাই যায় নাই, যেই দলটাকে আমরা লাস্ট সিজনেও দেখেছিলাম সিরিয়া চ্যাম্পিয়ন্স লিগ, সেটা হচ্ছে ধারে কাছেও সেটা ছিল না। আপনি দেখেন এখন হচ্ছে চালানোলু এই দলটাতে আসলে খেলে যাবেন, আরো যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এই দলটাতে আসলে থাকছেন। চালানোলু কি নাম্বার 10 প্রপার রেজিস্তা, মানে ইন্টার মিলানের এই 11 যদি সাজাতে চাই আনন্দ। ইন্টারন্যাশনালে যে হাকাল চালানোলু এই সিজনে খেলতে যাচ্ছেন, এটাই সবচেয়ে বড় ওয়ান্ডারের নাম। মানে দুই ভাই মিলে গেছেন, লাউতারো হাকান, ইটস আ গুড থিং ফর ইন্টারন্যাশনালে। কিন্তু সমস্যা ওখানে যে ক্রিস্টিয়ান কিভু এক্সপিরিয়েন্স নিয়ে অনেক ধরনের শঙ্কার মেঘ আছে। কিন্তু দেখেন একটা জিনিস আমি বলি, ইন্টারন্যাশনালের যে বয়স ভিত্তিক দলগুলো ছিল 2018 থেকে 2024 সাল পর্যন্ত, যতক্ষণ না তিনি পারমার দায়িত্ব নিয়েছেন, আন্ডার 14 থেকে শুরু করে আন্ডার 17 সবগুলো টিমে কিন্তু ক্রিস্টিয়ান কিভু কোচিং করিয়েছেন। এবং যে 3জন এবং 4জন, পিও এসপোজিতো আছেন, আরেকজন স্পেজিয়াতে খেলেছিলেন, যদিও তিনি ইন্টারের একাডেমিক প্লেয়ার, তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু পিও এসপোজিতো আবার ইনজুরিতে পড়েছেন সম্ভবত, তাই শুরু থেকে থাকছেন না। সব মিলিয়ে যে প্রোফাইলের প্লেয়ার গুলো আনা হয়েছে, ক্রিস্টিয়ান কিভু সাধারণত এই ধরনের প্লেয়ার প্রোফাইল নিয়ে কাজ করেন, একটু ইয়াং, 20 বছর থেকে 22-23 বছরের বয়সের মধ্যে। স্পেশালি পিটার সুকিচ ওখানে একটা বড় নাম, যেখানে হয়তো হাকান চালানোগলু এবং বারেলা কিংবা মিকিতারিয়ান কাউকে না কাউকে একটু হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে। আসালানি কেউ আমরা হয়তো একটু দেখতে পারি রেগুলারলি খেলার ক্ষেত্রে। আমার মনে হয় লুকমান তো ইন্টারে যাবেন না, আতালান্তা অবশ্যই ইন্টারন্যাশনালকে ছাড়বে না ইন্টারে, মানে আদমোলা লুকমানকে যতটুকু মনে হচ্ছে। কারণ আতালান্তা থেকে তাদের স্পোর্টিং ডিরেক্টর এটা বলে দিয়েছেন যে কোনো রাইভাল ক্লাবের কাছে আদমোলা লুকমানকে ছাড়া হবে না, এবং মনে হচ্ছে ডিলটা হবে না সম্ভবত লুকমানের সঙ্গে ইন্টারন্যাশনাল। আতালান্তা তো আপনার এমনিতেই হচ্ছে সেখানে তারকারা কেউই আসলে নাই, এখন যা আছেন হচ্ছে লুকমানই হচ্ছে গিয়ে আছেন। ইনফ্যাক্ট তাদের কোচটাও চলে গেছে, হ্যাঁ গ্যাসপারিনি তিনিও তো আসলে চেঞ্জ করেছেন, এবং যে কারণে বোধহয় রোমাকে প্রেডিকশনে রেখেছেন শরীফুল হক, তাই না? মানে তাই তো বোধহয় দেখলাম রোমাকে তিনি টপ 4-এ রেখেছেন। ইন্টার মিলান নিয়ে আমার আলোচনা শেষ হয় না। ইন্টার মিলানের ডিফেন্সে দৌড়াবেন কে, মানে কার স্পিডটা আছে? 22-23 বছরের কাজ করতে ভালোবাসেন কিভু, কিন্তু মানে বাস্তনি ছাড়া আর সবাই তো মানে আমার বয়সী অথবা নাবিল খানের বয়সী।
এখানে এখানে এটা নিয়ে আসলে তাদের চ্যাম্পিয়ন্স লিগে এর আগেও এই স্কোয়াড নিয়ে দে ওয়ার ট্রাইড এন্ড টেস্টেড। আপনি না দৌড়েও হচ্ছে ফাইনাল খেলে এসেছেন 2 বার, কিন্তু এই প্রশ্ন আরেকবার করা হচ্ছে এই কারণে, কারণ সিমোনে ইনজাগি নাই। কারণ সিমোনে ইনজাগি যেভাবে ফ্যাসিলিটেট করতে পারতেন সেই জিনিসটা ইন্টারন্যাশনালেতে কিভাবে পারবেন কিনা সেটা এখনই বলা খুবই ডিফিকাল্ট। তবে ইন্টারকে আপনি আবার ইকুয়েশনের বাইরে ফেলেও দিতে পারবেন না, কারণ লাউতারো তুরাম সবাই তো আছেন আলটিমেটলি এই দলে। তো দিমার্কো, ডুমফ্রিজ সবাই আছেন, যে ডুমফ্রিজের পারফরমেন্সের কথা আমরা গত সিজনে ভুলে যাইনি। সো এখনই তাদেরকে সমীকরণের বাইরে ফেলে দেওয়াটা বোকামির কাজ হবে। তবে এখনই তাদের নিয়ে আশা ভরসা করাটা খুব ডিফিকাল্ট, কারণ যেটা সিমোনে ইনজাগি করে গেছেন সেটা হয়তো ক্রিস্টিয়ান কুভু হয়তো রেপ্লিকেট করতে পারবেন না, বাট দেখা যাক। তবে এসি মিলানের চান্সেস মনে হয় একটু বেটার আমার কাছে মনে হচ্ছে। আপনিও তো হচ্ছে এসি মিলানকে অনেক উপরেই রেখেছেন। এক্স্যাক্টলি, আমি এসি মিলানকে উপরে রেখেছি, তাকে ইন্টার মিলানে আমার একটাই কথা আছে, সেটা হচ্ছে আমি এসপোসিতোকে দেখতে চাই এই সিজনে। মানে আমার কাছে মনে হচ্ছে যে সম্ভাবনা আছে এইবার তার বেশ আলো কাড়ার। আমি জানি না, তাকে বোধ হয় ইতালিও চাইছে ন্যাশনাল টিমে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। দেখা যায় শেষ পর্যন্ত কি হয়। আর এসি মিলানকে আমি কেন 2 নম্বর রেখেছি, মানে মদ্রিচ আপনি রেখেছেন 2-এ, আমি রেখেছি হচ্ছে গিয়ে 4-এ। মানে আমার মনে হয় এসি মিলানের সমস্যার অনেক আছে এবং এগুলা থাকবেই। এসি মিলানকে আমি 2-এ রেখেছি শুধুমাত্র তাদের কোচের কারণে। মাসিমিলিয়ানো আলেগ্রি আমার কাছে মনে হয় যে উনি চাপে ফেলে দেবেন প্রতিপক্ষকে। যদিও এই সাইনিংগুলো আপনাকে এই ভরসা দেবে না যে এই দলটা খুব ফ্রেশন আপ করেছে বা এই দলটায় খুব আহামরি পরিবর্তন এসছে। এই যারা আছেন তাদের ভেতরে আমার মনে হয় স্যামুয়েলের রিচি, বয়স বলেন সবকিছু বলেন, খুব ভালো ডিল হয়েছে। ওটাও বলতে পারেন। লুকা মদ্রিচ তো লুকা মদ্রিচ। এক্স্যাক্টলি, এই জিনিসগুলো আসলে অ্যালেগ্রি কিভাবে জিনিসটাকে ওয়ার্কআউট করাবেন। এবং লাস্ট তো আপনার হচ্ছে এসি মিলানকে লাস্ট সিজনেও আমরা আসলে খুঁজেই পাই নাই, ওই জায়গা থেকে ওই টার্নওভারটা তারা করতে পারবে কিনা খুব জরুরি, তাই না? এবার তাদের ইউরোপিয়ান কম্পিটিশন নাই, যেটা আমার কাছে মনে হয় তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। এবং আমার কাছে মনে হয় যে মদ্রিচ এই টিমটায় সার্ভ করবেন অন্য ফর্মে। আমরা তো এই কোপা ইতালিয়ার ম্যাচেও দেখলাম, শেষ ম্যাচটাতে যদিও ওই রকম প্রভাব তার ছিল না, কিন্তু প্রভাব যদি তিনি রাখতে পারেন মিডফিল্ডে, যেটা আমি এক্সপেক্ট করছি স্যামুয়েলের রিচির কাছ থেকে যদি ওই ডিফেন্সিভ পারফরমেন্সটা পাওয়া যায়, তাহলে সামনে মদ্রিচ তার কাজটুকু করে মিডফিল্ড কন্ট্রোল করার কাজটা এগিয়ে দিতে পারবেন। এবং আমার বিশ্বাস যে 4-3-3 হতে পারে আলেগ্রির গো টু ফরমেশন। আমি জানি না, অনেকে আবার 3-ম্যান ব্যাকলাইনও এক্সপেক্ট করছে। 3-ম্যান ব্যাকলাইন যদি এসি মিলানের হয়, তাহলে এই দলে আমার মনে হয় না যে উইং ব্যাক বা ফুল ব্যাক কিছু আছে যারা এটাকে সার্ভ করতে পারবে। আনন্দ কি দ্বিমত, একমত, কি মত? সহমত ভাই? ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রির সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে হি উইল ডু রিয়েলি গুড ইন কাপ কম্পিটিশন, কোপা ইতালিয়াতে স্পেশালি। এবং কোপা ইতালিয়ার ম্যাচগুলোতে আপনি রেগুলারলি লুকা মদ্রিচকে দেখতে পাবেন। আমার কাছে মনে হচ্ছে গো টু মিডফিল্ড পার্টনারশিপ উড বি স্যামুয়েলের রিচি এবং সম্ভবত ইয়াশিরি কিংবা ফোফানা। তবে লাস্টের দিকে হচ্ছে অবশ্যই লুকা মদ্রিচ বেশিরভাগ সময় নামবেন। লুকা মদ্রিচ এসি মিলানে এসছেনই রেগুলার গেম টাইমের জন্য, যেটা তিনি মাদ্রিদে অবশ্যই শাবি আলোনসোর অধীনে পেতেন না। মদ্রিচের ইনক্লুশন খুবই হেল্প করবে এসি মিলানকে। তবে এসি মিলানের জন্য একটাই সমস্যা, রাফায়েল লেওর ফর্ম কখনো এই ভালো তো এই খারাপ। তবে ট্রানজিশনাল হিসাবে যদি চিন্তা করেন কাউন্টার অ্যাটাকে বা মাক্সিমিলিয়ানো আলেগ্রি সিস্টেমে রাফায়েল লেওর ভালো করার কথা। সান্তি হিমেনেজের ফর্মের উপরও এসি মিলানের ভাগ্য অনেকটা নির্ভর করে। সান্তি হিমেনেজ থেকে যাচ্ছে, নাপোলি তাকে চাইছিল 25 মিলিয়ন পাউন্ডের বিনিময়, কিন্তু সেটা রিজেক্ট করা হয়েছে। এখন হয়লুনকে যদি কেনে কিংবা নিকোলাস জ্যাকসনের দিকে যদি যায় এসি মিলান, তবে কিছু একটা হচ্ছে। একটা স্ট্রাইকার লাগবে। হয়লুনকে কিনলে অবশ্যই লাগবে। হয়লুন তো সেরিয়া মানে প্রুভেন না, কিন্তু সেরিয়ার ফ্লেভার তিনি জানেন। একটা স্ট্রাইকার লাগবে, এই ব্যাপারে আমার কোনো সংশয় না। একটা স্ট্রাইকার হলে পরে আমার মনে হয় 2 থেকে শেষ করলেও করতে পারে। দেখা যাক। এবং সেটা হচ্ছে যে আপনার মানে ইন্টার মিলানের জন্য একটা চাপ হবে। মানে এতদিন তো ধরেন হচ্ছে মিলান বলতে তারাই কন্ট্রোলটা করে গেছে লাস্ট কয়েক বছর, বিরাট চাপ হয়ে যাবে। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে তাদের জন্য একটা প্রেসার পড়বে। যাই হোক দর্শক, আপনার কাছে জানতে চাই আপনার এই সেরি আ প্রেডিকশন কি? আমরা গোটা সিজনটাকেই একটু প্রিভিউ করার চেষ্টা করলাম, যদিও ট্রান্সফার সিজনে এখনো 14 দিনের মতো বাকি আছে নাকি? কত তারিখ আছে? 1 তারিখ হচ্ছে গিয়ে, হ্যাঁ 10-12 দিনের মতো বাকি আছে। এরপরে বোধহয় আরো পাকাপোক্ত ভাবে আরো ভালো প্রেডিকশন করা সম্ভব। আপনার কাছে নিশ্চয়ই জানতে চাই যে আপনার সেরিয়ার 1, 2, 3, 4 এটা কারা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.